প্রতিদিনই বিভিন্ন সমাবেশ থেকে একটাই বক্তব্য শুনছি, এখন এমন বক্তব্য শুনছি তারা হরতাল করবেন, আন্দোলন করবেন, এরকম কথাও আমরা শুনছি। তো আপনাদের সেক্ষেত্রে প্রতিক্রিয়া কি? সাহস, আপনার মন্তব্য আত্মত্যাগ শুনি। এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষায় এক শক্তিশালী রাজনৈতিক এক আত্মত্যাগের আজকের দিন। মীর মুগ্ধ আজকের দিনটায় যেভাবে শহীদ হয়েছিল, আমরা মনে করি মুগ্ধর এই আত্মার প্রতি আবেদনটা আমাদের মুগ্ধের, শ্রদ্ধা। মীর মুগ্ধের এই আবেদনটা শুধু আমাদেরকে অতীতকে আমরা ধারণ করিনি সংগ্রামের ইতিহাসে, এটা ভবিষ্যৎকে নিয়ে আমাদের প্রশ্ন তোলায় এবং ভবিষ্যতে আমাদের অনেক অঙ্গীকার বাস্তবায়নের জন্য কিন্তু আজকের এই দিনটাকে আমরা শত শহীদের মধ্যে দিয়েও আমরা এই দিনটাকে বিশেষভাবে শ্রদ্ধাভরে স্মরণ করি, তার সমস্ত শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। প্রিন্স ভাই রতন, তার সাথে হলো শান্ত, উনি কিন্তু আলোচনার শুরুতে অশান্ত করে ফেলেছে পরিবেশটা। আমরা কিন্তু সবাই কিন্তু মিউচুয়ালি কিন্তু ক্রিটিসিজম করব এবং যেটা করণীয়, যেটা হয় নাই, আপনি আমার দৃষ্টিতে আমার কথাটা আপনি বলে ফেলেছেন। ট্রেন মিস করেছে এটা বললে কেমন যেন একটু নেগেটিভ বা ইনসাল্টিং শোনা যায়। আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে শুধু এতটুকু বলতে চাই যে আজকের যে আমরা গণতান্ত্রিক পরিবেশটা, এই পরিবেশটার জন্য কি ছিল আমাদের একটা আন্দোলন, যেটাই আমি যে আঙ্গিকে করেছি ধারাবাহিকভাবে আমাদের একটাই লক্ষ্য ছিল, একটা সুষ্ঠু নির্বাচন। তার পাশাপাশি ছিল আমাদের সমাজের বিভিন্ন অর্গানিক বডিতে একটা নাগরিকের যে ন্যায় বিচার, সব জায়গা থেকে আমরা বঞ্চনার মধ্যে দিয়ে কিন্তু একটা বিস্ফোরিত একটা লাভার মতো, আগ্নেয়গিরির লাভার মতো কিন্তু একটা মানে উচ্ছরিত একটা উদ্গীর্ণ হচ্ছিল। তারই মধ্যে 36 দিন পৃথিবীর ইতিহাসে দেখেন যত আন্দোলন হয়েছে ক্যালেন্ডারের পাতার মানে 31শে ডিসেম্বর বা 31শে জুলাই আমরা ডেটটা জানি, বাট 36 মানে কি 36, এটা হলো 36 বা 36 দিনের যে আন্দোলনটা। তাহলে তো আমরা মনে করি যে 36 দিনের পূর্বে হাসিনা যা করেছে সব সঠিক করেছিল, তার সময় যে আমরা আন্দোলন যে যতগুলো ইস্যু নিয়ে কথা বলেছি দ্যাট ওয়াজ নট অ্যাকচুয়ালি রাইট। কিন্তু আমার কথা হলো আপনি যেটা বলেছেন ট্রেন মিস করেছে। আমার একটা কথা আছে, টাইম ইজ দ্য বেস্ট হিলার, এবং আরেকটা কথা বাংলায় বলে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। এই কথাটা বলে আমি তাদেরকে নিরুৎসাহিত করছি না, বা আজকের যে নাহিদ ইসলাম যে নতুন সংবিধান চাচ্ছে, ভালো তো, আমরা তো আশাই দেখেছি এবং এখনো দেখতেই আমরা বিশ্বাস করব। সেটা হলো এই যে তরুণ প্রজন্ম যেটা মানুষ স্বপ্ন দেখতেছিল, আপনাদের মনে আছে এখন শান্ত ভাই, আপনারা কিন্তু এই শহীদ মিনারে একদিন আজকে আপনারা প্রক্লেমেশন নিয়ে আপনারা ওই দিন আপনারা ডিক্লেয়ার দেবেন, আপনারা গিয়েছিলেন মনে পড়ে এটা ডেটটা, আপনারা ইয়াতে মানে শহীদ মিনারে গিয়েছিলেন 31 ডিসেম্বর, যে আগামীকাল থেকে আপনাদের যে দাবিটা ছিল, এই দাবি না মানলে আপনার মানে হার মানা হারের মতো একটা দাবি ছিল। কিন্তু পরবর্তীতে আপনার আলটিমেটাম দিয়েছিলেন 14 দিন। তা আপনারা বলেন তো এই তরুণ প্রজন্ম যারা টকবগে, আপনারা অবশ্যই আমাদের সামনে ছিলেন, আমাদের কোনো অংশে আপনাদেরকে খাটো না, আপনাদের ঐতিহ্য আপনাদের সংগ্রামিকটাকে আমি ধারণ করি, বুকে লালন করি, ব্যক্তিগত বিশ্বাস করি। কিন্তু এই যে 14 দিনের আলটিমেটামের মধ্যে যে আজকের যে সংবিধান বা আজকের যে দাবিটা বলতেছেন সংশোধন সংস্কার, আমি মনে করি বাংলাদেশের সমস্ত ন্যারেটিভগুলো কিন্তু আমরা দিয়ে ফেলেছি জনগণের সামনে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা 12ই ফেব্রুয়ারিতে আমরা ইলেকশনে গিয়েছি। আমি সবচেয়ে বেশি সেলুট দিতাম এই প্রজন্ম যদি আপনারা অন্য কোনো ব্যারিকেডের মধ্যে না গিয়ে আপনাদের স্বাতন্ত্র্য বোধ মানে স্বকীয়তা নিয়ে জনগণের কাছে আপনারা যদি ভোটের রাজনীতিতে যেতেন, তারপরে যদি জনগণ যদি আপনাদেরকে ভোট দিত। একটা কথা আমি এই প্রজন্মকে বলি, আপনারা যদি সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতেন, আপনাদের নীতি আদর্শ যদি ছাত্র সমাজের যদি গ্রহণ করতো, এই ডাকসু এই যে ইলেকশনগুলোতে ওইখানে তো ছাত্র সমাজ যাওয়ার কথা না, আমরা তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাবো। তার মানটা একটি তাদের একটা রাজনৈতিকভাবে মানে ইতিহাসগতভাবে তাদের একটা কিন্তু কালো একটা অধ্যায় আছে, সেইটাকে পরাভূত করেছে, আমাদের ছাত্র দলকে পরাভূত করেছে। তারপরে কিন্তু তারা কিন্তু শাসন ক্ষমতায় এসেছে, মানে এই যে সংসদীয় যে বিয়াগুলোতে জয়লাভ করে ছাত্র সংসদে। তারপর জাতীয় রাজনীতিতে আপনারা একটা দিশেহারা একটা মানে প্রতীকের মতো আপনার ঘুরলেন, কখনো এখানে কখনো সেখানে। আজকের এই জাতির কাছে আপনারা তখনই পাবলিকলি আপনাদের সেন্টিমেন্টটা ভিত তৈরি হইতো, পাটাতনটা তৈরি হইতো। আপনারা আজকে যেই জিনিসটা মানুষ 36-এর মধ্যে যে জিনিসটা অর্জন করেছেন, আমার মনে হয় জাতীয় রাজনীতিতে এখনই দিক বিদিক হারা হয়ে বা আজকে এটা বলছেন কালকে অমুকের সাথে যাচ্ছেন, এই জিনিসটা কিন্তু মনে হয় শান্ত ভাই আপনারা যখন আলোচনা করবেন, আপনারা সন্তান তুল্য, আপনারা এই জাতি প্রজন্ম এবং এই সার্বভৌমের জন্য গণতান্ত্রিকের জন্য আপনারা একটা অবশ্যই
এমন একটা Okay, এক্সাম্পল আমি হয় আসবো আবারও যে কামরুজ্জামান রতন, এক্সাম্পলটা আপনার নিয়ে কাছে আমরা আসবো। অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে পারি। আপনি এটা বললেন যে দিশেহারা পথিকের মতো তারা ঘুরেছে, কিন্তু তারা তো বিশ্বাস করে যে তাদের যে পলিসি ছিল সেই পলিসি রাইট পলিসি, এবং সেটা করেই রাজনৈতিক দল হিসেবে তাদের আজকে পার্লামেন্টে আছে, তাদের কয়েকজন সংসদ সদস্য পার্লামেন্টে আছে, এবং না, সেটা ওটা কি তাদের তাদের নিজের রাজনৈতিক স্বাতন্ত্র আদর্শিক বা নৈতিকতার মানে তারা এটা বিশ্বাস করে কিনা personally আপনার তাদের মন্তব্য, আদর্শের কিন্তু এটা উপর আসেন। এনসিপির নেতারা এটা কি মনে করেন সেই না বিষয়টা না আমি আপা, আপনি শুনবো। যেটা বলছেন আমি একটা আপনি লাইন বলে দিই, সক্রিয়তার তাহলে বিষয়টা এসেছে। তাহলে নালে আলাপটা ইয়ে হবে যায়। আমি কিন্তু রতন ভাইয়ের যে ক্রিটিসিজম, এটাকে আমি শতভাগ আমি পজিটিভলি দেখি। আপনি যেটা বলছেন যে আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক পলিসি সব ঠিক ছিল, এটা আমি মনে করি না। এবং আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক যাত্রায় আমরা শুরু করেছি, আমাদের একাধিক ভুল হয়েছে, আমরা ভুলগুলো থেকে শুধরে নিচ্ছি, আবার আমরা নতুন ভাবে ভালো করার চেষ্টা করছি। তাদের ক্রিটিসিজম যেভাবে ঠিক আছে, আমাদের নিয়ে আরো Okay, অনেকগুলো দল okay, ক্রিটিসিজম করে, এখানে সেগুলো কিন্তু ঠিক আছে। কামরুজ্জামান, So, wait a minute, এখানে কামরুজ্জামান রতন কিন্তু যে কথাটি বলেছেন আপনাদের দিশাহারা হয়ে না, না, ঘুরে দিশা- এবং এক জায়গায় যাওয়ার অর্থ উনি এটা- যেটা এটা বলেছেন, তার উনি narrative। আপনাদের সাথে জামাতের সাথে জোটের ব্যাপারটা ইঙ্গিত দিয়েছেন। তাহলে আপনি বলছেন যে আপনারা ভুল দেখছেন, ভুল থেকে শিখছেন, হ্যাঁ, তাহলে কি আপনি মনে করেন জামাতের সাথে জোট করাটা আপনাদের ভুল ছিল? আমি বলি এখানে একবারে অনলাইনে বলি, লম্বা লাভ তো রতন ভাইয়ের কি বলে প্রিন্স ভাই সময় চলে যাবে। সেটা হচ্ছে জামাতের সাথে জোট করার একটা বাস্তবতা ছিল, সেটা আমাদের রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের নিজস্ব ক্যাপাসিটি বলেন, বাংলাদেশের এস্টাবলিশমেন্ট, মিডিয়া, অর্থ, নানা বাস্তবতা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ভাই ইলেকশন করেছেন, জিতেছেন, এলাকার পরিস্থিতি জানেন, সেখানে কতটা মানে এস্টাবলিশমেন্ট কাজ করে, এই নানা বাস্তবতা আমাদের একটা জোটে যেতে হয়েছে। কিন্তু এই জোটে যাওয়াটা যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, এটা কখনোই না। আমরা মনে করি আমাদের রাজনৈতিক গোল হচ্ছে এককভাবে, এবং আমরা যে পলিসিগুলোর কথা বলছি জামাতের সাথে থেকে বা না থেকে, আগে পরে জামাতের ব্যাপারে আমাদের যত ক্রিটিসিজম আগে আমরা করেছি আমাদের জোটে যাওয়ার আগে, সকল ক্রিটিসিজম কিন্তু এখন আমরা ওন করি, এবং আমাদের সাথে থেকেও আমরা যে ক্রিটিসিজম গুলো করছি, ভবিষ্যতে আমরা ক্রিটিসিজম করব, আমরা আমাদের স্বতন্ত্র রাজনীতিটাই করব। আমাদের বিভিন্ন রাজনৈতিক এটা আসলে কতটুকু সম্ভব আমরা সেই বিষয়ে কথা বলবো। একটা জোটে থেকে রাজনীতি করেছে, সে প্রয়োজনে তাকে ছেড়েছে, আমরাও রাজনৈতিক বাস্তবতা একটা ইলেকশন করেছি, আমরা প্রয়োজনে ছাড়বো, কিন্তু এনসিপি তার স্বতন্ত্র রাজনীতি করবে। দ্যাটস ফাইনাল। ঠিক আছে, এটা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আসলে স্বতন্ত্র রাজনীতি করে আপনারা আপনাদের প্রয়োজনটায় যখন আপনাদের মনে করবেন যে আপনাদের আর এখন আপনার এস্টাবলিশমেন্টের সাথে কম্প্রোমাইজ করেছেন, আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম যেটা কিভাবে ফাংশন করে এস্টাবলিশমেন্ট, সেজন্য আপনারা বাধ্য হয়েছেন এই জোটটা করতে, এবং এই জোটটা করার মধ্য দিয়ে আপনারা একসময় ক্ষমতা একটু বাড়বে, শক্তি বাড়বে, আপনারা একটু ছড়িয়ে যাবেন, আপনারা তখন প্রয়োজন হলে যখন সুযোগ হবে আপনারা ছেড়ে দিবেন। কিন্তু আপনাদের ক্ষমতা বাড়বে, আপনারা কেন ভাবছেন যে আপনাদের এই জোটে যাওয়ার মধ্য দিয়ে আপনারা যাকে ওন করেন না তাকেও ক্ষমতা না, আমাদের ক্ষমতা বাড়বে আমরা মনে করি না। আমরা মনে করি যে বাংলাদেশের সংস্কারের প্রশ্নে কিছু দল এখন একত্রিত হয়েছে, সেই দলগুলো অন্যান্য দায় আছে, সেই দায়ের বাইরে আমরা সংস্কারের প্রশ্নে আমরা একটা জোট হয়েছি। সেই জায়গাগুলোতে আমরা যখন সংস্কারের প্রয়োজনের বাইরে আমাদের যে জায়গাগুলো, সেটা অনেকগুলো জায়গা আমরা বিএনপির সাথে ঐক্যমত মনে করতে পারি, অনেকগুলো জায়গা আমাদের নেক্সট ইলেকশন ভিন্নভাবে হতে পারে, কিন্তু আমরা কখনোই শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আমরা জোটে যাই না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।